দেখো ভিডিওতে সমস্যা হয় কিনা। হ্যাঁ, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমরা গতদিন রেওয়ামিল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রেওয়ামিলের কিছু অঙ্ক সমাধান করব। অঙ্ক কিছু সমাধান করা যায় কিনা দেখো। আর একটা বিষয় একটু বলে নেই, এই দেখলে ভিডিও সাউন্ড অফ করে দেখবা। একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের উদ্দীপকগুলো একটু বড়, এর জন্যে এটা যে বোর্ডে লেখা যাবে এটাও আসলে সম্ভব হয় না, বা বলেও এটা শেষ করা যায় না, বা এটা বোর্ডে লেখা বা বলা এটা অনেক সময় সম্ভব হয় না। এই জন্যে আমি শিক্ষার্থীদের অনুরোধ করব, তোমরা যখন এই ভিডিওটা দেখবা তখন যদি তোমরা স্টাডি ম্যাটেরিয়াল সাথে নিয়ে বসো, বই, ক্যালকুলেটর এগুলোর সাথে নিয়ে যদি বসো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, অঙ্ক বুঝতেও সুবিধা হবে। আমরা গতদিন রেওয়ামিলে যা বলেছিলাম তার একটু রিক্যাপ করি। আমরা বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের যে হিসাব সমীকরণের মূল ভিত্তি হচ্ছে লোকা-পেসিওলির দুতরফা দাখিলা পদ্ধতি। লোকা-পেসিওলির দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা লেনদেনের দুইটা হিসাব লিপিবদ্ধ করা হয়, একটা হয় ডেবিট, অপরটা হয় ক্রেডিট। তো আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিকে যে হিসাবগুলো আছে, হিসাবগুলোকে আমরা ভাঙলে আমরা পাই এ ডি ই ইজ ইকুয়াল টু এল সি আর, অর্থাৎ অ্যাসেট, ড্রয়িং, এক্সপেন্সেস এবং লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। আমরা গতদিন আলোচনায় বলেছিলাম যে অ্যাসেট, ড্রয়িং এবং এক্সপেন্সেস এই তিনটা হবে রেওয়ামিলের ডেবিট পাশে, আর এই তিনটা হবে রেওয়ামিলের ক্রেডিট পাশে। এছাড়াও আরও কিছু বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে মজুত পণ্য ছাড়া বাকি সকল যে লেনদেনগুলো আছে সে লেনদেনগুলোর প্রারম্ভিক জের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, সমাপনী জের অন্তর্ভুক্ত হয়। মজুত পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না। তবে যদি অঙ্কে সমন্বিত ক্রয় দেয়া থাকে তাহলে সমন্বিত ক্রয় ও সমাপনী মজুত পণ্য আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব, সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর একটা বিষয়, যে এন্ট্রিটা ডেবিট হবে তার সুদ, সঞ্চিতি এগুলো হবে ক্রেডিট। তো আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা একটা রেওয়ামিল বোর্ডের কোশ্চেন সমাধান করার চেষ্টা করব যতটুকু পারি। তোমাদের সাথে যদি বই থাকে অথবা বই নিতে পারো, একটু দেখে নিবা কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017 সালের যে অঙ্কটা আসছিল রেওয়ামিলের, আমরা এই উদ্দীপকটা সমাধান করার চেষ্টা করব। এখানে যেটা দেওয়া আছে যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জাওয়াদ এর খতিয়ানের উদ্ধৃতগুলো নিম্নরূপ। কতগুলো খতিয়ানের উদ্ধৃত দেওয়া আছে? ক নম্বরে বলা আছে যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়ামিলে আসবে না তা লিখো। খ, আদর্শ ফর্ম অনুসরণ করে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব জাওয়াদের রেওয়ামিল তৈরি করো। তারপরে গ নাম্বারে আছে 31শে ডিসেম্বর 2016 তারিখে জাওয়াদের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রশ্নটা একটু বড়, উদ্দীপকটা, এর জন্য আমাদের ওঠানো সম্ভব হচ্ছে না। আমরা এটার সমাধানটা একটু দেখি, তোমরা কোশ্চেনটা একটু বই থেকে দেখে নিবা।
আমাদের প্রথমে যেটা বলছে 2016 সালে 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না সেটা লিখো। তো যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না সেগুলো আমরা দেখব। আমরা একটু রিক্যাপ করে নিই। গতদিন আমরা যেটা বলেছিলাম যে সম্ভাব্য দায় রেওয়া মিলে আসে না, অর্থাৎ যদি কোনো সম্ভাব্য দায় দেওয়া থাকে সেটা রেওয়া মিলে আসবে না। কোনো সম্পত্তির প্রারম্ভিক উদ্ধৃতগুলো রেওয়া মিলে আসে না। অনেক সময় দেখা যায় সম্পত্তির প্রারম্ভিক উদ্ধৃত এবং সমাপনী উদ্ধৃত দুইটাই দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে আসে না, সমাপনী উদ্ধৃতগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। তবে মজুত পণ্যের ক্ষেত্রে যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসে, এটা আমরা তাহলে বলতে পারবো। এই বিষয়গুলো আমরা এখানে লিখব। এখানে যদি আমি অঙ্কটা একটু পরে শোনাই, এখানে বলা আছে নগদ তহবিল 1/1/2016 25,000 টাকা, মজুত পণ্য 1/1/2016 55,000 টাকা, প্রাপ্য হিসাব 1/1/2016 35,000 টাকা, প্রদেয় হিসাব 1/1/2016 20,000 টাকা। 1/1/2016 অঙ্ক করতে বলছে আমাদের 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে, সেহেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই যে 1/1/2016 যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত। তো প্রারম্ভিক উদ্ধৃতগুলো আমরা বলছিলাম শুধুমাত্র মজুত পণ্য ছাড়া অন্য কোনো প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। নিচে একটু নিচে তোমার এখানে দেয়া আছে যে নগদ তহবিল 31/12/2016, মজুত পণ্য 31/12/2016, প্রাপ্য হিসাব 31/12/2016, প্রদেয় হিসাব 31/12/2016। তো এখানে নিচের যে উদ্ধৃতগুলো, যেহেতু 31/12/2016 তারিখে সমাপ্ত বছরের কথা বলা আছে, সেহেতু 31/12/2016 হচ্ছে সমাপনী উদ্ধৃত। এখানে যে 4টা উদ্ধৃত দেয়া আছে, 4টা উদ্ধৃতের মধ্যে আমরা কনফার্ম যে প্রারম্ভিক উদ্ধৃতগুলো আসবে না, কিন্তু সমাপনী উদ্ধৃতগুলো আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করব। তবে মজুত পণ্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমাদের অঙ্কে দেখতে হবে যে ক্রয় দেয়া আছে নাকি সমন্বিত ক্রয় দেয়া আছে। আমাদের যে অঙ্ক, এই অঙ্কের মধ্যে দেয়া আছে ক্রয়। পণ্য ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এতটুকু আলোচনা হতে আমরা ক নাম্বারে যে বলা আছে যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না তা লেখো। তো 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না এগুলো যদি আমরা লিখতে চাই, আমরা একটু মুছছি। অঙ্কটা আবার বলে নেই। এটা উদ্দীপকটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017 সালে এই কোশ্চেনটা আসছিল। কুমিল্লা বোর্ড 2017। আমার এখানে যে বই আছে, বইয়ের 11 নম্বরে উদ্দীপকে অঙ্কটা দেয়া আছে, একটু দেখে নেবা। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব জাওয়াত এর খতিয়ান উদ্ধৃত। কতে বলা আছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না। তাহলে আমরা লিখি 2016 সালের 31 ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়া মিলে আসবে না আমরা একটা টেবল করি। একজনে কোশ্চেন করছে যে কোন পেজে, আসলে কোন পেজে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন পেজে এটা থাকতে পারে বা বিভিন্ন এডিশনে থাকতে পারে। তোমাদের যে বই আছে সে বই অঙ্কটা পেয়ে যাবা, ব্যানাসের মেসেঞ্জারের বা মোকাররম হোসেনের যে বই বলো না কেন। আমার এখানে যেটা আছে মোকাররম হোসেনের বইয়ের 1088 পৃষ্ঠায় এই অঙ্কটা আছে। তোমরা যে কোনো বই, ব্যানাসের বইয়ে হইলে অথবা
মেসেঞ্জার প্রকাশনীর বইও তোমরা এই অঙ্কটা পেয়ে যাবা। কুমিল্লা বোর্ড 2017 রেওয়ামিল। আমাদের কোশ্চেন হচ্ছে যে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেওয়ামিলে আসবে না তা আমরা উল্লেখ করব। আমরা যে সমস্ত দফা রেওয়ামিলে আসবে না এটা যদি আমরা লিখতে চাই তাহলে আবার আমরা একটু রিক্যাপ করি। গতদিন আমরা যা বলেছিলাম সেটা হচ্ছে রেওয়ামিলে কোনো সম্ভাব্য দায় আসে না, কোনো প্রারম্ভিক উদ্ধৃত সম্পত্তি বা দায়ের প্রারম্ভিক উদ্ধৃত আসে না এক্সেপ্ট সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত আসবে, আর সমন্বিত ক্রয় না থেকে শুধুমাত্র ক্রয় থাকলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত অন্তর্ভুক্ত হবে। তো আমরা এই যে তথ্যগুলো বা রেওয়ামিল তৈরি করার যে নির্দেশিকা বা নিয়ম যাই বলি না কেন সে অনুযায়ী আমরা বলতে পারি যে প্রারম্ভিক নগদ বা নগদ তহবিল 1/1/2016 নগদ তহবিল যেটা আছে সেটা রেওয়ামিলে আসবে না। মজুত পণ্য আছে 1/1/2016 31/12/2016। আমাদের নিয়ম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে যদি ক্রয় থাকে, আর যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে। সেই তথ্যসূত্র ধরে আমরা বলতে পারি যে রেওয়ামিলে আমাদের যে আলোচ্য অঙ্কের বা উদ্দীপকের রেওয়ামিলের সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসবে না। সমাপনী মজুত পণ্য এখানে দেয়া আছে 12,500 টাকা। মজুত পণ্য 31/12/2016 12,500 টাকা। তারপর দেয়া আছে প্রাপ্য হিসাব 35,000 টাকা। প্রাপ্য হিসাব 35,000 টাকা। প্রদেয় হিসাব 20,000 টাকা। প্রদেয় হিসাব 20,000 টাকা। তাহলে নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এছাড়া আমাদের যে এন্ট্রিগুলো দেওয়া আছে বিক্রয়, বই ফেরত, ক্রয়, বিক্রয় বাট্টা, আন্তঃফেরত, শিক্ষানবিশ ভাতা, অনাদায়ী পাওনা, ইজারাকৃত সম্পত্তি, কলকব্জা ও যন্ত্রপাতি, বন্ধকি ঋণ, প্রশাসনিক খরচ। তারপর আমরা তো 4টা লিখলাম নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, প্রাথমিক খরচ, মূলধন। তাহলে আমাদের বাকি সবগুলো এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। এই 4টা আইটেম রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। নগদ তহবিলের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে আসবে না, মজুত পণ্যের সমাপনী উদ্ধৃত রেওয়ামিলে আসবে না, প্রাপ্য হিসাবের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে আসবে না, এবং প্রদেয় হিসাবেরও প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এই 4টা এন্ট্রি যদি আমরা যোগ করি তাহলে আমাদের কয়ের আনসার পেয়ে যাব। তাহলে কত হয়? 35 আর 25 60 20 80 92,500 টাকা। 92,500 এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। কতে বলা ছিল যে কোন কোন দফা রেওয়ামিলে আসবে না। সম্পত্তি এবং দায় এর প্রারম্ভিক যে উদ্ধৃতগুলো আছে সেই উদ্ধৃতগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, সমাপনী উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। তাহলে আমাদের ক নাম্বার হয়ে গেল। এবার আমরা যাব খ। খতে বলা আছে আদর্শ ফর্ম অনুসরণ করে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব জাওয়াদের রেওয়ামিল তৈরি করো। তাহলে আমরা আদর্শ ফর্ম অনুসরণ করে রেওয়ামিল প্রস্তুত করব। আমরা টেবলটা একটু আঁকি, সমস্যা না তো? আমরা জানি যে রেওয়ামিলের কলাম হয় 5টি। আমরা 5টি কলাম করলাম। এখানে দেওয়া আছে জাওয়াদ,
জনাব জাওয়াত, তার রেওয়া মিল, তারিখ 31 ডিসেম্বর 2016। প্রথমে আসবে ক্রমিক নং, তারপর বিবরণ, তারপর খতিয়ান পৃষ্ঠা অথবা সূত্র লিখতে পারো, তারপর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা ডেবিট পাশে যে উদ্ধৃতগুলো ডেবিট হয় সেগুলো লিখব, ক্রেডিট পাশে যে উদ্ধৃতগুলো ক্রেডিট হয় সেগুলো লিখব। তাহলে আমরা প্রথম দিকে যাই। তো সাথে যদি বই থাকে তাহলে একটা জিনিস একটু দেখতে পারো যে রেওয়া মিলটা তৈরি করা আমাদের একটু সহজ হয়ে গেল, কারণ কোন কোন দফাগুলা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেগুলো আমরা সর্ট আউট করে ফেলছি কতে। এবার খতে আমরা যেটা করব, যে দফাগুলো রেওয়া মিলে যায় এই দফাগুলো কোনটা কোন জাতীয় হিসাব, অর্থাৎ এটা কি সম্পত্তি, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এই দফাগুলো আমরা চিহ্নিত যদি করতে পারি তাহলে অতি সহজেই আমরা রেওয়া মিল প্রস্তুত করতে পারবো। কতে আমরা বলেছি যে নগদ তহবিল রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু যেহেতু ক্রয় দেয়া আছে সেহেতু মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মজুদ আমরা প্রথমে লিখব প্রারম্ভিক মজুদ। মজুদ পণ্য 1/1/2016, টাকা হচ্ছে 55,000 টাকা। মজুদ পণ্য এটা খরচ হিসাবে লেখা হয় এবং এই 55,000 টাকা খরচ হিসাবে থাকবে। বিক্রয় দেয়া আছে, বিক্রয় দেয়া আছে 5 লক্ষ টাকা। বিক্রয় হচ্ছে আয়, 5 লক্ষ টাকা ক্রেডিট পাশে যাবে। বহি ফেরত, বই ফেরত তো আমরা জানি, যখন ক্রয়কৃত মাল ফেরত প্রদান করি তখন হয় বহি ফেরত, আর বিক্রয়কৃত মাল যখন ফেরত আসে তখন সেটাকে বলা হয় আন্তঃফেরত। আমাদের গতদিনের যে রেওয়া মিল তৈরি করার যে সূত্রগুলো ছিল তার মধ্যে আমরা বলেছি যে হিসাবটা ডেবিট হবে তার সুদ, সঞ্চিতি, ফেরত এগুলা হবে ক্রেডিট। বিক্রয় হচ্ছে ক্রেডিট। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় হবে ডেবিট। ক্রয়ের ফেরত যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ক্রেডিট। ক্রয়ের ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যে এটাকে বলা হয় বই ফেরত। ক্রয় যেহেতু ডেবিট, বই ফেরত হবে ক্রেডিট। নাম্বার 3, বই ফেরত। চুপ। বই ফেরত 10,000 টাকা। 4 নাম্বার ক্রয়, বাইরে গিয়ে দাঁড়াও। ক্রয় 4,25,000 টাকা। ক্রয় হবে ডেবিট। বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। তারপরে আছে বিক্রয় বাট্টা। আমরা 5 নম্বরে যাই। বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা হবে 2,000 টাকা। এখন বিক্রয় বাট্টা আমরা কোন পাশে লিখব? বিক্রয় ক্রেডিট, যেটা ক্রেডিট তার সুদ, সঞ্চিতি, বাট্টা, ফেরত সেটা হবে ডেবিট। তারপর দেয়া আছে আন্তঃফেরত। আন্তঃফেরত আছে 3,000 টাকা। একটু আগে আলোচনা করেছি, যখন বিক্রয়কৃত মাল ফেরত আসে তখন তার নাম হয় আন্তঃফেরত।
আন্তঃফেরত ডেবিট পাশে লিখতে হবে 3000 টাকা। আন্তঃফেরত দেওয়া আছে 3000 টাকা। আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে আছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ সালামি এই দুইটা সম্পর্কে আমরা একটু বলি। সাধারণত প্রতিষ্ঠান, বিশেষ করে কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে, কারিগরি প্রতিষ্ঠানে অনেকে দেখা যায় যে কাজ শিখতে যায়। তো কাজ শিখতে গেলে অনেক সময় টাকা দিয়ে কাজ শিখতে হয়, সেটা যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। আর যদি ওই কাজ শেখানোর বিনিময়ে যদি প্রতিষ্ঠান টাকা পায়, যে যাদেরকে কাজ শেখায়, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ ভাতা প্রতিষ্ঠানের জন্য খরচ হিসাবে বিবেচিত হয়। শিক্ষানবিশ ভাতা 4000 টাকা। শিক্ষানবিশ ভাতা 4000 টাকা, এটা হবে খরচ। তারপর হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি? দেনাদারের যে অংশ ভবিষ্যতে পাওয়া যাবে না বলে নিশ্চিত হওয়া যায়, সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা প্রতিষ্ঠানের জন্য খরচ হিসাবে বিবেচিত হয়। অনাদায়ী পাওনা প্রতিষ্ঠানের জন্য খরচ হিসাবে বিবেচিত হয়। এখানে অনাদায়ী পাওনা হবে 6000 টাকা খরচ। এরপর আছে ইজারাকৃত সম্পত্তি। ইজারাকৃত সম্পত্তি আমাদের এখানে লিখতে হবে 20,000 টাকা। মাঝখানে একটু বলে নেই, সেটা হচ্ছে কোনো বইয়ে কোনো হিসাব অথবা হিসাবের অর্থ কম বেশি লেখা থাকতে পারে। এটা কোনো সমস্যা না। বইগুলো যখন লেখা হয় তখন বোর্ডের যে কোশ্চেনটা আছে সেটাকে কিছুটা এডিট করা হয়। তো আমাদের যে মূল অঙ্ক বা অঙ্কের যে নিয়মটা সেম। কোনো বইয়ে এটা থাকতে পারে যে ইজারাকৃত সম্পত্তি আমরা এখানে লিখলাম 20,000 টাকা, কোনো বইয়ে এখানে একটা ডিজিট করে বাড়াইয়া দিতে পারে, অর্থাৎ 20,000-এর জায়গায় 2 লক্ষ টাকা থাকতে পারে। এটা সমস্যা না। তোমার ইজারাকৃত সম্পত্তি ডেবিট, তুমি ডেবিট পাশে লিখবা। যে বইয়ে যে তথ্যটা দেয়া থাকবে, যে অ্যাকাউন্টটা বা ফিগারটা দেয়া থাকবে, তুমি সেই ফিগারটা লিখবা। তোমার আনসার দুই পাশের মিল আশা করি মিলে যাবে। ইজারাকৃত সম্পত্তির পরে আছে কলকবজা ও যন্ত্রপাতি। কলকবজা ও যন্ত্রপাতি দেওয়া আছে 1,20,000 টাকা। আমার বোর্ডে আর তেমন জায়গা নাই, কিন্তু এখানে আরো কতগুলা এন্ট্রি আছে। তোমরা যদি লিখতে চাও ভিডিওটা পজ করে একটু এই লেখাগুলো উঠায় নিয়ে তারপরে লিখতে পারবা। আমার তো এখন মুছতে হবে আর কি। কলকবজা যন্ত্রপাতির পরে যেটা আছে সেটা হচ্ছে বন্ধকি ঋণ। আমরা একটু উপরের দিক থেকে লিখি। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের ফিগারগুলো মুছে যাবে। এই বিষয়টাও একটু করতে হবে। বন্ধকি ঋণ, প্রশাসনিক খরচ। আমরা একটু চাপাইয়া নিচেই লিখে ফেলবো। দেখি বোর্ডে কতটুকু জায়গা নেই আমার। আর যাচ্ছে না।
আমার বোর্ড আর কভার করছে না, আমাকে এটা মুছতে হবে। আমি একটু উপরের দিকে 55,000 টাকা ডেবিট পাশে ছিল, এই ফিগারটা আমি লিখে রাখি। 5 লক্ষ টাকা ক্রেডিট পাশে ছিল, এই ফিগারটা আমরা লিখে রাখি। 10,000 টাকা ক্রেডিট পাশে ছিল, 4,25,000 টাকা ক্রেডিট পাশে ছিল। আমরা 4টা আইটেম একটু মুছতে হবে আমাদের, এছাড়া আর উপায় নাই। ভিডিওটা পজ করে এটা একটু খাতায় উঠায় নিলে তাহলে আর অসুবিধা হবে না। 10-এর পরে আমরা যাব 11 নম্বরে। 11 নম্বরে আমরা সর্বশেষ লিখেছিলাম কলকব্জা ও যন্ত্রপাতি। কলকব্জা ও যন্ত্রপাতির পরে আছে বন্ধকি ঋণ 2,20,000 টাকা। বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ মানে হচ্ছে জমির দলিল বা অন্য কোনো কিছু বন্ধক দিয়ে যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে বিবেচিত হয়। বন্ধকি ঋণ হচ্ছে 2,20,000 টাকা। বন্ধকি ঋণ 2,20,000 টাকা। প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ দেয়া আছে 25,000 টাকা। প্রশাসনিক খরচ এটা ডেবিট হবে 25,000 টাকা। নগদ তহবিল সমাপনী উদ্ধৃত এটা আসবে না, সরি এটা আসবে, আমরা তো প্রারম্ভিকটা বাদ যাবে, সমাপনীটা আসবে। নগদ তহবিল, নগদ তহবিল হবে 1,10,000 টাকা। 13 নম্বর, নগদ তহবিল টাকা হবে 1,10,000 টাকা। মজুদ পণ্য সমাপনী উদ্ধৃত আসবে না, কারণ মজুদ পণ্যের প্রারম্ভিক উদ্ধৃত আমরা লিখেছি। প্রাপ্য হিসাব 1,40,000 টাকা। এখানে আমরা ডেবিট পাশে আরো মুসলাম 2,000 টাকা। এগারো কোশ্চেন চাইতো এন থেকে বিদায় দেব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব 1,40,000 টাকা। প্রদেয় হিসাব আছে 80,000 টাকা। প্রদেয় হিসাব দায়, দায় ক্রেডিট পাশে যাবে। প্রদেয় হিসাব দায় ক্রেডিট পাশে যাবে 80,000 টাকা। প্রদেয় হিসাব দায় ক্রেডিট পাশে যাবে 80,000 টাকা। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ দেয়া আছে 20,000 টাকা। প্রাথমিক খরচ দেয়া আছে 20,000 টাকা। সর্বশেষ মূলধন 1,20,000 টাকা। 17 নম্বর, মূলধন 1,20,000 টাকা। অ্যাকচুয়ালি পুরো অঙ্কটা আমরা একটা শিটে করতে পারলাম না, এন্ট্রি বেশি থাকার কারণে। তো এই বোর্ডের যে তথ্যগুলো আছে তোমাদের বইয়ে, আমি আগে বলেছি যে বইয়ের কিছু ফিগার কম বেশি থাকতে পারে, অথবা দুই একটা এন্ট্রি কম অথবা বেশি থাকতে পারে, নতুন করে কোনো একটা এন্ট্রি অ্যাড করতে পারে। এটা কোনো সমস্যা না। তুমি সম্পত্তি এবং দায় মালিকানা সত্ত্বের আমাদের রেওয়ামিল তৈরি করার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি এটা প্রস্তুত করো, আশা করি হয়ে যাবে। তো আমরা যে তথ্যগুলো এখানে লিখলাম এগুলো যোগ করব, যোগ করলে দুই পাশ মিলে যাবে। তো যেহেতু আমরা মুছে এটা লিখছি সেহেতু আমরা আবার বলি কোনটা কোন পাশে যাবে, আশা করি মিলিয়ে নিতে পারবা। আমরা আবার প্রথম থেকে যাই। বলেছি যে সম্পত্তি এবং দায়ের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে যায় না, এক্সেপ্ট সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য ছাড়া অন্যগুলোর সমাপনী প্রারম্ভিক উদ্ধৃত যায় না। তো আমরা নগদ যে তহবিল প্রারম্ভিক উদ্ধৃত এটা রেওয়ামিলে আসবে না, মজুদ পণ্য এটা প্রারম্ভিক উদ্ধৃত আসবে। যদি প্রশ্নে ক্রয় দেয়া থাকে তাহলে মজুদ পণ্যের প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। আমরা প্রারম্ভিক মজুদ পণ্য 55,000 টাকা লিখব।
প্রাপ্য হিসাব, এটা প্রারম্ভিক উদ্ধৃত আসবে না। প্রদেয় হিসাব, এটাও প্রারম্ভিক উদ্ধৃত, এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বিক্রয়, বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। আয় আমরা জানি ক্রেডিট পাশে, কারণ আমাদের বেসিক সূত্রটা হচ্ছে সম্পত্তি মূল উত্তোলন এবং খরচ ডেবিট, দায় মূলধন এবং আয় ক্রেডিট। বিক্রয় আয় ক্রেডিট পাশে যাবে। আমাদের বই ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয়কৃত পণ্য যখন ফেরত দেওয়া হয় তখন সেটাকে বলে বই ফেরত, আর বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসে তখন সেটাকে বলা হয় আন্তঃফেরত। এই সূত্র অনুযায়ী আমাদের বই ফেরত, ক্রয় যেহেতু ডেবিট হয়, ক্রয় ফেরত বা বই ফেরত ক্রেডিট হবে। তারপর আছে ক্রয়। ক্রয় প্রতিষ্ঠানের জন্য খরচ হিসাবে বিবেচিত হয়, এর জন্য ডেবিট। বিক্রয় বাট্টা, বিক্রয় ক্রেডিট, এর জন্য বিক্রয় বাট্টা হবে ডেবিট। আন্তঃফেরত, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে সেটাকে বলা হয় আন্তঃফেরত। আন্তঃফেরত হচ্ছে ডেবিট 4000 টাকা। শিক্ষানবিশ ভাতা, কোনো কাজ শেখানোর বিনিময়ে প্রতিষ্ঠান যদি যাদেরকে কাজ শেখায়, মানে ইন্টার্ন একটা শব্দ প্রচলিত আছে, এদেরকে যদি কোনো পারিশ্রমিক দিতে হয় তখন সেটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। অনাদায়ী পাওনা, দেনাদারের যে অংশ ভবিষ্যতে পাওয়া যাবে না সেটা হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ক্ষতি। ইজারাকৃত সম্পদ, যে সম্পত্তিগুলো ইজারা নেয় সেটা প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি হিসাবে গণ্য হবে। কলকবজা এবং যন্ত্রপাতি, এটাও স্থায়ী সম্পদ। বন্ধকি ঋণ, জমি, দালানকোঠা বা অন্য কোনো স্থায়ী সম্পদ বন্ধক রেখে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে বন্ধকি ঋণ। ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান হতে বন্ধকি ঋণ প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে বিবেচিত হয়। প্রশাসনিক খরচ, এটা খরচ হিসাবে বিবেচিত হয়। নগদ তহবিল, সমাপনী উদ্ধৃত্ত দেওয়া আছে, সমাপনী উদ্ধৃত্ত যাবে। মজুত পণ্যের সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রাপ্য হিসাবে সমাপনী উদ্ধৃত্ত এবং প্রদেয় হিসাবে সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ হচ্ছে ব্যবসা শুরু করার পূর্বে ব্যবসার গঠন এবং পরিচালনার জন্য, যেমন দলিলপত্র প্রস্তুত করার জন্য যে খরচগুলো হয় সেটা হচ্ছে প্রাথমিক খরচ, যেটা রেওয়া মিলে ডেবিট পাশে যাবে। মূলধন, মূলধন প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে বিবেচিত হয়। মূলধন মালিকানা সত্ত্ব হিসাবে ক্রেডিট পাশে যাবে। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা যে টোটাল টাকাটা পাবো সেটা হচ্ছে 9,30,000 টাকা। এই 9,30,000 টাকা হচ্ছে প্রতিষ্ঠানের, মানে এই রেওয়া মিলের টোটাল যোগফল। তোমরা একটু মিলিয়ে নিও, আর যাদের হুবহু মিলছে না ফিগারগুলা বা এন্ট্রিগুলা তারা একটু নিজেরা একটু করে নিও। অনেক সময় ফিগারগুলা একটু কম বেশি দেওয়া থাকে, বিভিন্ন বইয়ে ফিগারগুলা একটু কম বেশি দেওয়া থাকে, এই ফিগারগুলা একটু মিলিয়ে নিবা। এটা হচ্ছে কথা। 3 নম্বরে বলা আছে 31 ডিসেম্বর 2016 তারিখে জনাব জাওয়াদের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। 31 ডিসেম্বর তারিখে মোট দায়। তো আমরা রেওয়া মিল যদি প্রস্তুত করে ফেলাই, রেওয়া মিল প্রস্তুত করলে আমরা দায় আরও খুব সহজে বের করতে পারবো। রেওয়া মিল প্রস্তুত করতে পারলে আমরা দায় আরও সহজে বের করতে পারবো। দায় বলতে আমরা যেটা বুঝি, তৃতীয় পক্ষের নিকট যে দাবি বা অধিকার, তৃতীয় পক্ষের যে দাবি বা অধিকার, প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বা অধিকার হচ্ছে দায়। আমাদের এই যে রেওয়া মিল, আমাদের এই রেওয়া মিলের ক্রেডিট পাশে দেখো 4-5টা আইটেম আছে আমাদের রেওয়া মিলের ক্রেডিট পাশে। রেওয়া মিলের মোট যোগফল 9,30,000 টাকা। রেওয়া মিলের মোট যোগফল 9,30,000 টাকা। এবং এই রেওয়া মিলের ক্রেডিট পাশে আমাদের বন্ধকি ঋণ ছিল, প্রদেয় হিসাব আছে, তারপরে আমাদের ছিল বিক্রয়, বই ফেরত এবং মূলধন। এই 5টা আইটেম রেওয়া মিলে ক্রেডিট পাশে আছে। 5টা হিসাব: বিক্রয়, বই ফেরত, বন্ধকি ঋণ, প্রদেয় হিসাব এবং মূলধন। তো বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, বই ফেরত হচ্ছে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে যেটা হয় সেটা হচ্ছে বই ফেরত, এটাও প্রতিষ্ঠানের জন্য দায় হিসাবে বিবেচিত হয় না। মূলধনকে বলা হয় অন্তর্দায় বা মালিকানা সত্ত্ব। তাহলে আর বাকি রইল তোমার বন্ধকি ঋণ এবং প্রদেয় হিসাব, বন্ধকি ঋণ এবং প্রদেয় হিসাব। তাহলে আমরা খুব সহজেই প্রতিষ্ঠানের দায় বের করে ফেলতে পারবো। প্রতিষ্ঠানের বন্ধকি ঋণ এবং প্রদেয় হিসাব, এই দুইটা হিসাব যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মোট দায়। বন্ধকি ঋণ এবং প্রদেয় হিসাব, এটা হচ্ছে দায়।
আর মূলধন মালিকানা সত্ত্ব। তাহলে আমরা লিখি যে জনাব জাওয়াদের মোট দায়ের পরিমাণ নির্ণয়। 31 ডিসেম্বর 2016 সালে মোট দায়ের পরিমাণ নির্ণয়। রেওয়া মিলটা প্রস্তুত করা হয়ে গেলে মোট দায় খুব সহজে বের হয়ে যাবে। শুধুমাত্র তুমি রেওয়া মিলের ক্রেডিট পাশে যদি একটু তাকাও তাহলে দায়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। তো এখানে রেওয়া মিলের ক্রেডিট পাশে দুইটা আছে, যেটা দায় বন্ধকি ঋণ 2,20,000 টাকা এবং প্রদেয় হিসাব 80,000 টাকা। দুইটা যদি আমরা যোগ করি তাহলে 3 লক্ষ টাকা হবে মোট দায়। 3 লক্ষ টাকা প্রতিষ্ঠানের মোট দায়। এ হচ্ছে 2017 সালের কুমিল্লা বোর্ডের রেওয়া মিল সংক্রান্ত যে কোশ্চেনটা আসছে তার সমাধান। একটা বিষয় একটু বলে নেই, রেওয়া মিল চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ এবং এটা সমাধান করতে সময় অপেক্ষাকৃত কম লাগে। তো তুমি যদি এই রেওয়া মিলটা নিজেরা একটু চেষ্টা করো, একটু প্রস্তুত করো এবং এ বিষয়ে যদি একটু পড়াশোনা করো তাহলে খুব সহজে রেওয়া মিল তৈরি করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে রেওয়া মিলটা প্রস্তুত করতে গেলে যে হিসাবগুলো আছে, হিসাবগুলো সম্পর্কে যখন তুমি বিস্তারিত আলোচনা ব্যাখ্যা এগুলো যখন তুমি শিখবা তখন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর্থিক বিবরণী এবং কার্যপত্র, এটা প্রস্তুত করা সহজতর হবে। তো আমরা আশা করব যে 2017 সালের আমরা যে সমাধানটা করলাম তুমি এই সমাধানটা বাসায় চেষ্টা করবা। আশা করি এটা সমাধান করতে সফল হবা। আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ।